নয়াদিল্লির সাউথ ব্লক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুসজ্জিত প্রেস ব্রিফিং রুম। বাইরের তীব্র রোদের চেয়ে এই রুমের ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত হাওয়া অনেক বেশি হিমশীতল। দেশি বিদেশি সাংবাদিকদের ভিড়ে গিজগিজ করছে পুরো হল রুম। ক্যামেরার লেন্সগুলো তাক করা আছে পোডিয়ামের দিকে। মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার চোখে মুখে এক ধরনের মাপা গাম্ভীর্য, কিন্তু শব্দের উচ্চারণে লুকিয়ে আছে এক প্রচ্ছন্ন শীতল দম্ভ। সাধারণ সাংবাদিকদের চোখে এটি হয়তো একটি সাদামাটা প্রথাগত প্রেস ব্রিফিং মনে হতে পারে। একজন মুখপাত্র হয়তো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নিয়ে কিছু কূটনৈতিক বলিয়া উড়াবেন, এটাই তো স্বাভাবিক। সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্থাপিত হল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর, সামরিক কেনাকাটা এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। কূটনীতির সাধারণ ব্যাকরণ অনুযায়ী এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত ছিল? উত্তর হওয়া উচিত ছিল অত্যন্ত সোজা এবং শিষ্টাচারপূর্ণ। একটি স্বাধীন দেশ অন্য একটি দেশের সাথে কি চুক্তি করবে, কি সামরিক সরঞ্জাম কিনবে, তা সম্পূর্ণ তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। তাদের অর্থনীতি বা পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের কোনো মন্তব্য করার অধিকার নেই। আমাদের আগ্রহ কেবল ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির দিকে সীমাবদ্ধ। কিন্তু রণধীর জয়সওয়াল এই সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের পথে হাঁটলেন না। তিনি এমন কিছু শব্দ চয়ন করলেন যা শুনলে মনে হবে তিনি কোনো স্বাধীন দেশের কথা বলছেন না, বরং ভারতের কোনো করদ রাজ্য বা প্রদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় কিন্তু স্পর্ধার সাথে জানালেন, চীন থেকে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এবং তিস্তা নদী মহাপরিকল্পনায় দেশটির সম্পৃক্ততার খবর প্রকাশের পর ভারত নিজেদের নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় নিবিড়ভাবে নজর রাখছে। পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। একটি মাত্র বাক্য, আর তাতেই কূটনৈতিক শিষ্টাচারের সমস্ত দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটির অর্থ কি? এটি কি কেবল একটি মন্তব্য? না, আন্তর্জাতিক ভূ রাজনীতির ভাষায় এটি হল একটি সরাসরি নগ্ন এবং অফিসিয়াল হুঁশিয়ারি। ভারত একটি স্বাধীন রাষ্ট্রকে আঙুল তুলে বলছে, খবরদার, এদিকে আর পা বাড়াবে না। আমাদের কথা না শুনলে আমরা ব্যবস্থা নেব। একটি স্বাধীন রাষ্ট্রের বুকে দাঁড়িয়ে অন্য একটি রাষ্ট্র কিভাবে তার সামরিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ হুমকি দিতে পারে? রণধীর জয়সওয়ালের এই হুঙ্কারের পর চলুন আমরা একটু কল্পনার আয়নায় উল্টো একটি চিত্র দেখি। ভারত যখন ফ্রান্স থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাফাল যুদ্ধবিমান কেনে, ভারত যখন রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনে, কিংবা আমেরিকার সাথে সামরিক চুক্তি করে, তখন কি বাংলাদেশ কখনো প্রেস কনফারেন্স করে বলে যে ভারতের এই সামরিক চুক্তিতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমরা নজর রাখছি এবং ব্যবস্থা নেব? কখনোই না। কারণ বাংলাদেশ জানে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার ভারতের রয়েছে। তাহলে ভারত কোন অধিকারে বাংলাদেশের সামরিক কেনাকাটা নিয়ে প্রশ্ন তোলে? বাংলাদেশ যদি নিজেদের আকাশসীমা সুরক্ষিত করার জন্য চীন থেকে যুদ্ধবিমান কেনে বা সাবমেরিন কেনে, তাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে কেন? বাংলাদেশ যদি নিজের সামরিক শক্তি বাড়ায়, তবে ভারতের গায়ে এত জ্বালা কেন? এর উত্তর লুকিয়ে আছে ভারতের সেই পুরনো আধিপত্যবাদী এবং সম্প্রসারণবাদী মনস্তত্ত্বের ভেতর। তাদের মনোভাব অত্যন্ত পরিষ্কার, আমরা এই অঞ্চলে শ্রেষ্ঠ থাকব, আমরা সুপার পাওয়ার হয়ে বসে থাকব, আর আমাদের আশেপাশের কোন দেশের নিজস্ব সামরিক শক্তি বা নিরাপত্তা বলতে কিছু থাকবে না। তারা সবাই আমাদের ভয়ে কুঁকড়ে থাকবে। ভারত চায় বাংলাদেশ চিরকাল একটি দুর্বল, প্রতিরক্ষাহীন এবং পরমুখাপেক্ষী রাষ্ট্র হয়ে বেঁচে থাকুক, যাতে দিল্লির সাউথ ব্লক যখন ইচ্ছা তখন বাংলাদেশের দিকে বন্দুক তাক করতে পারে। আর ঠিক এই কারণেই ঢাকার নতুন সরকারের এই স্বনির্ভর সামরিক পদক্ষেপ দিল্লির রাতের ঘুম হারাম করে দিয়েছে। ভারতের এই হিস্টেরিয়া বা অস্বস্তির শেকড় আরো গভীরে। শুরু থেকেই ভারতের ভেতরে একটা তীব্র টানাপোড়েন এবং ইগোর লড়াই চলছে। তাদের সবচেয়ে বড় গাত্রদাহের কারণ হল বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্ডিয়াকে বাদ দিয়ে দিল্লিকে পাশ কাটিয়ে কেন আগে চীনে গেলেন। গত 15 বছর ধরে ভারত অভ্যস্ত ছিল এমন এক শাসকের সাথে, যিনি ক্ষমতায় এসেই আগে দিল্লির চরণে মাথা ঠেকাতেন। ভারত ভেবেছিল এটি বুঝি বাংলাদেশের অলিখিত নিয়ম। কিন্তু 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র এবং মেরুদণ্ডের আকার বদলে গেছে। তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে ভারতকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন নিজের জাতীয় স্বার্থের ভিত্তিতে চলে, কারো দাদাগিরির ভিত্তিতে নয়। দিল্লির জন্য এটি একটি বিশাল প্রেস্টিজ ইস্যু। তারা দেখছে যে দেশটিকে তারা নিজেদের ব্যাকইয়ার্ড বা পেছনের উঠোন ভেবেছিল, সেই দেশটি আজ সরাসরি বেইজিং এর রেড কার্পেটে হেঁটে বেড়াচ্ছে। ভারতের এই রাগের আরেকটি বড় কারণ হল ইকোনমিক করিডোর। চীন দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারত ও বাংলাদেশকে যুক্ত করে একটি বিশাল অর্থনৈতিক করিডোর তৈরি করতে, কিন্তু ভারত কখনোই তাতে রাজি হয়নি। তারা নিজেরাও এই কানেক্টিভিটি থেকে ফায়দা নেয়নি, আবার বাংলাদেশকেও নিতে দেয়নি। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ যেন আন্তর্জাতিক বাণিজ্যের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন থাকে। কিন্তু আজ যখন চীন ভারতকে বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে সরাসরি মিয়ানমার হয়ে ইকোনমিক করিডোর করতে চাচ্ছে এবং বাংলাদেশ অত্যন্ত সাহসিকতার সাথে সেই প্রস্তাবে রাজি হয়েছে, তখন ভারত সেটা ভালোভাবে নিতে পারছে না। ভারত বুঝতে পারছে এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এতটা শক্তিশালী হয়ে উঠবে যে তখন ভারতের ট্রানজিট বা বাণিজ্যের মূলা ঝুলিয়ে ঢাকাকে আর ব্ল্যাকমেইল করা সম্ভব হবে না।
দিল্লির এই আধিপত্যবাদী মনস্তত্ত্ব আজ বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রণধীর জয়সওয়াল তার বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের নিজস্ব চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তিস্তা ইস্যু নিয়ে ভারতের সামগ্রিক কৌশল নির্ধারণের ক্ষেত্রে এই প্রকল্প সংক্রান্ত সব ধরনের আঞ্চলিক উন্নয়নকে ভারত পুরোপুরি বিবেচনায় রাখবে। ভারতের এই কথার আসল অর্থ কি? ভারত তো গত 15 বছর ধরে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে। চুক্তিতে হওয়ার কথা ছিল বাংলাদেশের সাথে, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং পশ্চিমবঙ্গের আপত্তির দোহাই দিয়ে তারা বছরের পর বছর ধরে বাংলাদেশকে ভাতেও পানি মেরেছে। বাংলাদেশ তো আর অনন্তকাল ভারতের চুক্তির আশায় বসে থাকতে পারে না। তাই বাংলাদেশ আজ নিজেদের মতো করে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে। নিজস্ব জলাধার নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা, নদীর গভীরতা বাড়ানো এবং সেচ কাজের জন্য চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ এক মেগা প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। তাহলে ভারতের টেনশন কোথায়? টেনশনের আসল জায়গাটি হলো একটি ভৌগোলিক মরণফাঁদ। তিস্তা নদী অববাহিকার এই প্রকল্প এলাকা ভারতের সেই বিখ্যাত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব থেকে মাত্র 7 কিলোমিটার। মাত্র 7 কিলোমিটার। এই শিলিগুড়ি করিডোর হল মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মতে, তিস্তা প্রকল্পের নামে যদি চীনের শত শত প্রকৌশলী অত্যাধুনিক রাডার এবং যন্ত্রপাতি এই শিলিগুড়ি করিডোরের মাত্র 7 কিলোমিটার দূরে এসে অবস্থান নেয়, তবে ভারতের সামরিক মুভমেন্টের আর কোনো গোপনীয়তাই থাকবে না। ভারতের ভয়, এই চীনা লোকজনের মধ্যে কতজন সিভিলিয়ান আর কতজন পিএলএ এর গোয়েন্দা তা তারা মাপতে পারবে না। যেকোনো সামরিক উত্তেজনার মুহূর্তে এই করিডোরের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়া মানে ভারতের মানচিত্র থেকে 7টি রাজ্য এক নিমিষে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর ঠিক এই সাইকোলজিক্যাল ট্রমা বা মনস্তাত্ত্বিক আতঙ্ক থেকেই ভারত আজ পাগলের মতো প্রলাপ বকছে। তারা কোনোভাবেই চায় না যে তিস্তা প্রকল্পে চীনের কোনো সম্পৃক্ততা থাকুক। ভারতের এই আনুষ্ঠানিক এবং স্পর্ধাপূর্ণ সতর্কবার্তার পর বাংলাদেশের সামনে এখন কি পথ খোলা আছে? আমরা কি ভারতের এই চোখ রাঙানিকে ভয় পেয়ে আমাদের সামরিক আধুনিকায়ন বন্ধ করে দেব? আমরা কি ভারতের দাদাগিরির ভয়ে তিস্তার মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দিয়ে আবার সেই শুকিয়ে যাওয়া নদীর দিকে তাকিয়ে থাকব? কখনোই না। বর্তমান বাংলাদেশ সরকার অত্যন্ত ভালোভাবে জানে যে ভারত কখনোই আমাদের ভালো চায়নি। তারা শুধু আমাদের দুর্বল করে রাখতে চেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ এখন আর ভারতের ফাঁকা হুমকিতে ভয় পায় না। ভারত যদি তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকে, তবে সেটা তাদের নিজস্ব সমস্যা। একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ তার নিজের নিরাপত্তা, অর্থনীতি এবং সামরিক শক্তি বাড়াতেই পারে। ভারত যদি মনে করে তারা আমাদের সামরিক চুক্তিকে নিয়ন্ত্রণ করবে, তবে তারা 21 শতকের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলটি করছে। আমাদের স্পষ্ট জানিয়ে দিতে হবে, আমাদের আকাশ, আমাদের নদী এবং আমাদের ভূখণ্ড নিয়ে আমরা কার সাথে ডিল করব তা নির্ধারণ করার কোনো অধিকার দিল্লির নেই। তোমরা তোমাদের বর্ডার সামলাও, আমাদের বর্ডার আমরা বুঝে নেব। রাত গভীর হচ্ছে ঢাকার বুকে। শেরেবাংলা নগরের সুরক্ষিত কক্ষগুলোতে আজ হয়তো ভারতের এই অধ্যত্বপূর্ণ বিবৃতির চুলচেরা বিশ্লেষণ চলছে। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম। তারা ভেবেছিল একটা প্রেস কনফারেন্স করে একটু ভয় দেখিয়ে তারা ঢাকাকে আগের মতোই নিজেদের বংশোদ্ভূত করে রাখবে। কিন্তু তারা বুঝতে পারছে না যে তারা একটি ঘুমন্ত আগ্নেয়গিরির মুখে হাত দিয়েছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে ভারত তাদের হুমকির চালটি চেলে দিয়েছে। তারা প্রকাশ্যেই বলছে তারা ব্যবস্থা নেবে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছে তারাই মনস্তাত্ত্বিক যুদ্ধে জিতে যাবে, কিন্তু তারা ভুলে গেছে যে দেশ একবার শেকল ভাঙতে শেখে তাকে আর কোনো পরাশক্তির চোখ রাঙানি দিয়ে আটকে রাখা যায় না। সাসপেন্স এখন তুঙ্গে। সাউথ ব্লকের এই নগ্ন হুমকির পর ঢাকা কি জবাব দেবে? বাংলাদেশ কি তাদের সামরিক চুক্তি এবং তিস্তা প্রজেক্ট নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে, নাকি ভারতের সাথে কোনো নতুন স্নায়ুযুদ্ধের সূচনা হবে? অপেক্ষা কেবল আগামী দিনগুলোর, কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো অসহায় শিকার বা ভারতের পেছনের উঠোন নয়। বাংলাদেশ এখন দাবার বোর্ডের রাজা হয়ে বিশ্বমঞ্চে পদার্পণ করছে। আর সেই রাজার চালে সাউথ ব্লকের অহংকার কিভাবে মাটিতে মিশে যায়, শিলিগুড়ির কাঁটা কিভাবে তাদের গলায় বিঁধে থাকে, তা দেখার জন্য প্রহর গুনছে পুরো দক্ষিণ এশিয়া।